আসসালামু আলাইকুম। একটি নির্জন প্রহর চাই গল্পের পরবর্তী অংশ। গত রাতে মৃন্ময় বাড়িতে এসেছিল। রাতেই আবার ব্যাক করার উদ্দেশ্যে ভেবেছিল গদখালি থেকে ফুল বাড়িতে পৌঁছে দিয়েই ফিরে যাবে, কিন্তু তা আর হলো কই। এই পৃথিবীতে তার দেখা শত শত সুন্দর ফুলের মাঝে শ্রেষ্ঠ ফুলের দেখা গতরাতে সে পেয়েছে। সেই ফুলের সুবাস এত মিষ্টি, এত বেশি খুশবু ছড়াচ্ছিল, মৃন্ময়কে মাতোয়ারা করে তুলেছিল। বাসর ঘর সাজানোর সময় সারাক্ষণ মৃন্ময় আর চোখে তরিকেই দেখেছিল। তরির দিকে বারবার চোখ চলে যাওয়া যেন আফিমের নেশার মতো লাগছিল। আজ প্রথম কোনো ভোর মৃন্ময় দ্রুত বিছানা ছেড়েছে। সকাল থেকে কয়েকবার ডাইনিংয়ে উঁকি দিয়েছে, কোনোভাবে তরিকে দেখা যায় কিনা, কিন্তু ওদের ফ্ল্যাটের দরজা আর খোলেই না। অনেক দিন পর বাড়ির ছেলে আজ বাড়িতে খাবার খাবে। মৃন্ময়ের মা খুব ভোরে উঠেই ছেলের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছেন, সাথে পিহু সমস্ত রকমের সাহায্য করছে। এখনই মৃন্ময় বেরিয়ে যাবে, মেসে যাবে, সেখান থেকে আবার কলেজে যাবে, পরীক্ষা আছে। পিহু প্লেটে গরম ভাত তুলে দিয়েছে, ভাত দিয়ে ধোয়া উঠছে। ভাতের ওপর মৃন্ময়ের ফেভারিট ঘি আর আলু ভর্তা রাখা। পিহু মৃন্ময়কে ডাকছে, ভাইয়া দ্রুত খেতে এসো। মৃন্ময় ওয়াশরুম থেকে বের হয়েছে, মাথা ভর্তি চুল পানিতে ভিজে চুপচুপে হয়ে আছে, পরনে পিহুর গামছা। ডাইনিংয়ে অর্ধভেজা অবস্থায় এসে বসলো। মৃন্ময়ের পরনে পিহুর গামছা দেখে পিহু চিৎকার দিয়ে উঠে বলল, আম্মু দেখো, ভাইয়া আমার গামছা পরেছে, ওটা আমি আর নিব না। মৃন্ময় পিহুর দিকে তাকিয়ে বলল, দরকার নেই, এটা আমি দীপকে দান করে দিব। বেচারার অনেক দিন ধরে গামছা নেই, তুই বড়লোকের মেয়ে, আর একটা গামছা কিনে নিস। পিহু আহ্লাদের নাকে কান্না জুড়ল। মৃন্ময়ের আম্মু কিচেন থেকে বলল, তুমি বাড়িতে এসেই এই অকাজটা করো কেন? জানো যে তোমার বোন তার গামছা অন্য কারো পরা পছন্দ করে না। মৃন্ময় ঘি আর আলু ভর্তা খেতে খেতে বলল, তোমার জামাই যখন তোমার মেয়ের গামছা নিবে, তখন কি জামাইকে গিয়ে হুমকি দিবা? মৃন্ময়ের আম্মু মাতৃভাষায় বলল, তোমাকে বিয়ে দিব আগে, তখন তুমি তোমার বউয়ের গামছা নিও। বৌমা আমার কাছে একবার নালিশ করতে আসলেই ঝাঁটা দিব তোমাকে। মৃন্ময় খুব আনন্দের সাথে উত্তর দিল, আসলে আম্মু তুমি আর কতকাল কাজ করবা বলো? এই বয়সে আগুনের তাপে বেশি থাকা উচিত নয়। তোমার সিদ্ধান্তে আমি খুশি, মহা খুশি আম্মু। মৃন্ময়ের আম্মু খুন্তি হাতে এগিয়ে এসে অগ্নিচোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইল। মৃন্ময় ভাত মুখে দিয়ে মায়ের অগ্নিমূর্তির চোখের দিকে তাকিয়ে বলল, কি ওভাবে তাকিয়ে আছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই বললাম আম্মু, দুনিয়াতে ছেলে ছাড়া মায়ের কষ্ট আর কে বোঝে বলো? তুমি আসলে কি বোঝাতে চাইছো বাবু? কিছু না আম্মু, কিছু না, মনে থাকে যেন, বলে মৃন্ময়ের আম্মু আবার কিচেনে চলে গেল। এমন সময় তরি ওদের ফ্ল্যাটের দরজা খুলল, গুটি গুটি পায়ে পিহুদের ডাইনিং-এ প্রবেশ করলো। পিহুর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে পিহু আপু, তুমি চিৎকার দিলা কেন? দেখো তরি, আমার ভাই যখনই বাসায় আসবে আমার গামছা পরবে গোসল করে। মৃন্ময়ের হৃৎপিণ্ড কেমন থমকে গেল তরির আগমনে। সে ভাত খেতে খেতে মৃদু হেসে তরির দিকে তাকিয়ে পিহুকে উদ্দেশ্য করে বলল, নালিশ দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, পৃথিবীর সব মেয়ের কাছে নালিশ দিব, যাতে কেউ তোমাকে বিয়ে না করে। মৃন্ময় আবারও তরির দিকে তাকিয়ে বলল, এভাবে ভাইয়ের বদনাম করতে লজ্জা করে না তোর? কবে আমি মেয়েদের দিকে তাকিয়েছি? তরি মিহি কণ্ঠে বলল, ঝগড়া না করে আপুর গামছাটা দিয়ে দিন কাকু। কাকু শব্দটা শুনে যেন মৃন্ময়ের সারা জাহান নড়ে উঠল। সে মেয়েকে কিনা গতরাতে মনে মনে যে মেয়েকে কিনা গতরাতে মনে করে বাচ্চা অবধি পয়দা করে ফেলেছে, সেই মেয়ে তাকে ডাকছে কাকু বলে।
এই দৃশ্য তার জীবনে আসার আগে মৃত্যু হওয়াও বেশি ভালো ছিল। মৃন্ময় উঠে দাঁড়ালো, হা করে তরির দিকে তাকিয়ে থেকে বলল, বিদায় পৃথিবী। তরি ভোলাভালা মেয়ে, সে সরল মুখে প্রশ্ন করলো, কেন কাকু? মৃন্ময় বা হাত দিয়ে ওর বুক চেপে ধরে বলল, প্লিজ ডোন্ট কল মি কাকু, আমার বুকে খুব ব্যথা হচ্ছে। পিহু ফিক করে হেসে দিয়ে বলল, তোমার ভাতিজি তোমাকে কাকু ছাড়া আর কি ডাকবে? তোকে যেমন আপু ডাকে আমাকেও ভাইয়া ডাকবে, ব্যাস। তোরই এত ভারী কথা বোঝে না। মৃন্ময়ের কথার মানে এত বোঝার চেষ্টাও করছে না। সে আবার ও মৃন্ময়কে বলল, আপুর গামছাটা দিন কাকু। মৃন্ময় দুষ্টুমি করে বলল, এখনই দেবো, খুললাম। তোরই ভীষণ লজ্জা পেল, 1 সেকেন্ডও অপেক্ষা না করে নিজেদের ঘরে চলে গেল। পিহু হো হো করে হেসে উঠল। মৃন্ময় চোখ রাঙিয়ে বলল, তোরির বাবাকে কাকা ডাকার ব্যবস্থা করে তবেই বাড়িতে ফিরব, না হলে এই মেয়ে আমাকে কাকু ডেকে মাথা খাবে। শোন, আম্মুকে বল দীপ আর তন্ময়ের জন্য বেশি করে আচার দিতে, আর ফ্রিজ থেকে কাঁচা চিংড়ি বের করে দে। তন্ময়ের মনে হয় চিংড়ি খেতে ইচ্ছে হচ্ছে। পিহু বলল, মেসে বাজার করে খেতে পারো না? এসব ব্যাপারে নাক গলাবি না, যা বললাম তাই কর। মৃন্ময় চায়নি তন্ময়কে ছোট করতে। তন্ময়ের টাকা পয়সার সমস্যা, সেটা পিহুর কাছে বলে তন্ময়কে ছোট করবে না বলেই কথা বাড়ালো না। পরীক্ষা শেষ করে ওরা 5 জন ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। বাড়ি এমনিতেও একটু দেরি করে ফিরবে। সারার অনলাইনে অর্ডার দেওয়া কিছু ড্রেস আসবে। ছোঁয়া খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, এখন টাকা কই পেলি? সারা মুখ কাচুমাচু করে বলল, বলবো না। দীপ বলল, মনে হয় ওর সুগার ড্যাডি দিয়েছে। মৃন্ময় বলল, ওই টাকার ভাগ আমরা পাই, দে আমাদের ভাগ করে দে। সোয়া বলল, বাসর ঘরে তোকে কি দিয়েছে রে? সারা ওদের সবার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলল, আমার কি এখনো বাসর হয়েছে তাই বলবো? তন্ময় বলল, রোশান স্যার যে কিছুই দেয়নি, এটা অবিশ্বাস্যযোগ্য। তখন সারা মনে মনে ভাবল, তাই তো একটা খাম দিয়ে এসছিল, সেটা তো রাগে খুলেই দেখা হয়নি। বাসায় গিয়ে আগে ওটা খুলে দেখতে হবে। লম্বা কালো ছিপছিপে গঠনের একটি ছেলে কানে ফোন নিয়ে এগিয়ে আসছে কলেজের মাঠের দিকে। তখনই সারার ফোন বাজছে। একনাগাড়ে 3বার রিং হলো ফোনে। ছোঁয়া বলল, তোর ফোন বাজছে সারা, মনে হচ্ছে পেছনের ওই শ্যামলা ছেলেটাই ডেলিভারি বয়। সারা ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, ব্যাগ থেকে ফটাফট টাকা বের কর, 5,000। ছোঁয়া ভুরু উঁচিয়ে প্রশ্ন করল, কেন? কারণ আমি তোর জন্য অর্ডার দিয়েছি। ছোঁয়া গালে হাত দিয়ে কয়েক সেকেন্ড নীরবতা পালন করে উত্তর দিল, দিচ্ছিস গিফট, তাহলে টাকা কেন? আমি তো আর তোকে বলি নাই আমার জন্যও গিফট কর। সারা কপাল কুঁচিয়ে বলল, তোকে আমি কখন বললাম গিফট দিচ্ছি? তাহলে তুই আমার ইনবক্সের ড্রেসের ছবি দেখিয়ে বললি কেন কোনটা নিবি দেখ। কারণ লস গেলে আমার একার যাবে কেন, তোরও যাক। যদি এ ড্রেসের রং টং উঠে যায় তাহলে বুক ফাটা কষ্টে ছারখার হয়ে যাব যে। যদি দেখি না আমার সাথে তোরও লস গেছে, বিশ্বাস কর আমার একটুও কষ্ট হবে না। সাথে সাথে মৃন্ময় আর দীপ হাতে তালি দিয়ে হেসে উঠল। তন্ময় ও মৃদু হাসছে, ছোঁয়া হাসছে। মৃন্ময় বলল, এত বুদ্ধি নিয়ে চলিস কিভাবে তুই? আগামী বছর তোকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। ছোঁয়া বলল, তাই বলে তুই বাসটা আমাকেই দিবি? তন্ময় কিছু বল। তন্ময় ছোঁয়ার মুখের উপর পড়া চুলগুলো কানের নিচে গুজে দিতে দিতে বলল, আমি কিছু বললে আমার চাকরি থাকবে না। সারা ফোন বেজেই যাচ্ছে। তন্ময় বলল, ফোনটা রিসিভ কর সারা, বেজেই যাচ্ছে তো। সারা ফোনের দিকে তাকিয়ে বলল, বাজুক, আমার থেকে ডেলিভারি চার্জ নিবে, খানিক ঘুরবে না? তন্ময় বলল, সারা তুই পারিসও বটে। তন্ময় বলল, পোশাক ডেলিভারি দিতে যদি হট হট মেয়েরা আসতো তাহলে তন্ময় আর দীপ প্রতিদিনই অর্ডার দিত, কারণ ইট
মেয়ে ওদের খুব কারণ হট মেয়ে ওদের খুব পছন্দ। তন্ময় গভীর চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, কি বললি? আমার আবার হট মেয়ে পছন্দ? মৃন্ময় বলল, যেভাবে চমকালি যেন আকাশ থেকে পড়লি। সারা রাত নাভি বের করা মেয়েদের ছবি গুগল থেকে বের করে কে দেখে ভাই? তন্ময় এইবার শক্ত কণ্ঠে বলল, আমার ফুলের মতো চরিত্রে কলঙ্ক দিলে পাপ লাগবে। দীপ বলল, মিথ্যা কথা বলবো না, হট মেয়ে আমার পছন্দ বটেই, বিয়ে যদি করি হট মেয়েই করব। মৃন্ময় বলল, শালা আমার 36 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারো না, আবার বউচাও হট। ওরা 5 জন যে যাকে যেভাবে পারে পচাতে থাকে, নিজেরাই হাসতে হাসতে একজন আরেকজনের উপর গড়িয়ে পড়ে। এরপরই সারা ডেলিভারি বয়ের ফোন রিসিভ করলো। ছেলেটা এগিয়ে এসে খুব মেজাজের সাথে বলল, আপনাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি আর আপনি ফোন তুলছেন না, আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি। সারা ছেলেটার দিকে তাকিয়ে খিটমিট মেজাজে বলল, তা আপনার কাজই তো এটা, দিয়েছেন কেন ফোন? আমি কি পায়ে ধরেছি ফোন দিতে? একবার ফোন না ধরলে 100 বার ফোন দিতে থাকেন। ছেলেটা বিরক্ত হয়ে সারার দিকে তাকালো, বুঝতে পারলো এ মেয়ে যা তা মেয়ে নয়, এর সাথে বাড়াবাড়ি কথা বললে ঝামেলা হতে পারে। ছেলেটা ড্রেসগুলো বের করতেই সারার চোখ উল্টে গেল। মানে কি, মানুষ এত বড় বাটপার হবে কেন? ভিডিওতে একরকম দেখালো, পাঠিয়েছে আর এক রকম। সারা আর কথা না বাড়িয়ে ছেলেটাকে কুরিয়ার চার্জ দিয়ে পোশাক রিটার্ন করলো। ছোঁয়া বলল, আমি আগেই জানতাম এমন হবে। মৃন্ময় বলল, একদম ঠিক আছে, অনলাইন থেকে নিতে যাস কেন? ওরা ভালো প্রোডাক্ট দেয় নাকি? তন্ময় বলল, একদম ঠিক আছে, অনলাইন থেকে নিতে যাস কেন? ওরা ভালো প্রোডাক্ট দেয় নাকি? তন্ময় বলল, সারা এখন ভয়ঙ্কর রেগে আছে, এখনই ওই পেজে গালিগালাজ দিবে। সারা বলল, আমার 150 টাকা এইভাবে পানিতে গেল, আমি ওদের এমন হেনস্থা করব। শোন, তোদের ফোনগুলা দে, ওই পেজে সবার আইডি থেকে অর্ডার দে ড্রেস, তোদের ফেক আইডিগুলা থেকেও অর্ডার দে। ডেলিভারি বয় কল দিলে কেউ রিসিভ করবি না, একদম নাজেহাল করে ছেড়ে দিব। সেদিন কলেজ থেকে বিদায় নেওয়ার সময় রোশান সারাকে মেসেজ করলো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ হলে আমার সাথে দেখা করে যেও। সবাইকে বিদায় দিয়ে সারা কলেজ গেটে দাঁড়িয়ে রোশানকে মেসেজ করলো, আমি কলেজ গেটে দাঁড়িয়ে আছি, কি বলবেন দ্রুত আসুন। রোশান রিপ্লাই করলো, ওকে। 5 মিনিটের মাঝে রোশান কলেজের গেটে আসলো। সারার পাশে এসেই বাইকে হর্ন দিল। সারা পেছনে তাকাতেই রোশানকে দেখেই বলল, আরেকটু হলে কানটা ফেটে যেত আমার। রোশান গম্ভীর কণ্ঠে বলল, বাইকে ওঠো। সারা কিছু বুঝে উঠতে না পেরে উত্তর দিল, কেন? এই রোদে দাঁড়িয়ে প্রশ্ন না করে আগে ওঠো, পরে উত্তর দেই। সারা বিড়বিড় করে বলল, সব সময় মেজাজ আকাশে থাকে ওনার। বলেই বাইকে উঠল। বাইকে চালাতে চালাতে রোশান প্রশ্ন করলো, ছাতা আনোনি কেন? কারণ ছাতা আনলে হারিয়ে ফেলি। তুমি কি বাচ্চা, এখনো ছাতা হারিয়ে ফেলো? না, আপনার মতো বুড়ো হয়েছি। এমন সময় রোশান একটা রেস্টুরেন্টের সামনে বাইক স্লো করলো। সারাকে বলল, নামো। সারা নেমে দাঁড়িয়ে বলল, এই কাঠফাটা রোদে দাঁড়ালেন কেন? আমি আজ সানস্ক্রিন মেখে আসিনি। রোশান সারার দিকে আর চোখে তাকালো। সারার হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে গেল। একটা টেবিলে দুজনে মুখোমুখি বসলো। সারা এইবার বুঝলো এখানে তারা খেতে এসছে। রোশান বলল, আগে কিছু খেয়ে নাও, পরে কথা বলি। এখানে কেন আসছি আমরা? গুরুত্বপূর্ণ আলোচনা। কি আলোচনা? রোশান সারার দিকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, আগে মুখটা মুছে নাও, গাল দুটো লাল টমেটো হয়ে আছে। সারা টিস্যুটা নিয়ে বলল, কি আলোচনা করতে আসছি? তোমার কোন ডিজাইনের গয়না পছন্দ আমাকে দেখাও। অনুষ্ঠানের তো বেশি দিন বাকি নেই। আমি চাইছি বিয়ে তোমার সাজগোজ, গয়না, শাড়ি সব তোমার পছন্দেই হোক। তোমার কোনো শখ অপূর্ণ রাখবো না আমি। সারা চোখ দুটো কেমন আনন্দে চিকচিক করে উঠল। এইভাবে যে রোশান তার পছন্দ শখের মূল্যায়ন করবে
সে তা কল্পনাও করেনি। সারা খুব স্বাভাবিক কণ্ঠে বলল, আমার গহনা নিয়ে মাথা ব্যথা নেই। প্লিজ সারা, অন্তত একটা পছন্দের গয়না আমাকে দেখাও। সারা রোশনের চোখের দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন স্যার? রোশন পকেট থেকে ফোন বের করে সারার দিকে এগিয়ে দিল। তারপর রোশন উঠে গিয়ে খাবার অর্ডার দিতে গেল। এদিকে সারা সেই পেজে প্রবেশ করলো। সেখানে নক করে বলল, কিছু মেইল আইটেম দেখান। পেজ থেকে কিছু আন্ডারওয়্যার এর ছবি, ওয়ালেট সহ বিভিন্ন মেল আইটেম এর ছবি দেখালো। সারা ভীষণ দুষ্টু মেয়ে, শয়তানি বুদ্ধি চাপলো মাথায়। ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, আন্ডারওয়্যার এর কিছু কালার দেখান। ওরা বিভিন্ন কালার সেন্ড করলে সারা বলল, লাল রঙের 6টা আন্ডারওয়্যার দিন। বলেই সারা রোশনের ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলো। ডেলিভারি বয় যখন রোশনের কাছে লাল রঙের ওইগুলো নিয়ে আসবে, রোশনের রিয়াকশন কী হবে সেটা ভেবেই সারা হেসে গড়াগড়ি খাচ্ছে। সারার অদ্ভুতভাবে হাসাহাসির কারণ বুঝতে পারছে না রোশন সিদ্দিকী। সে সন্দিহান চোখে সারার দিকে তাকিয়ে আছে, ভ্রুযুগল কুঁচকানো। টেবিলে টোকা দিয়ে সারার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। টেবিলে টোকা পড়তেই সারার হাসি থেমে গেল। সে রোশনের দিকে দৃষ্টি মেলল। রোশনের দৃষ্টিতে গভীর সন্দেহ। সারা চোখ পিটপিট করে তাকিয়ে আছে রোশনের দিকে। তারও হাসি থামছে না। পেজের মেসেজ ডিলিট দিয়ে ঠোঁট টিপে হেসে ফোনটা রোশনের দিকে এগিয়ে দিল। সারার চোখের দিকে তাকিয়ে রোশন শুকনো কাশি দিয়ে বলল, কার হার্ট অ্যাটাক করানোর ধান্দায় এভাবে হাসছো? রোশনের গম্ভীর মুখের দিকে তাকিয়ে সারা ঠিক বুঝে উঠতে পারল না রোশন কি তাকে রোমান্টিক কথা বলল নাকি অপমান করলো। ছেলেরা তো রোমান্টিক কথা বলার সময় একটু লাজুক হেসে, মুচকি হেসে বলে, আবার চোখ জুড়ে থাকে ভীষণ মুগ্ধতা। কিন্তু এই ভদ্রলোকের, সরি, এই অভদ্রলোকের মুখে তো করলার জুস ছাড়া অন্য কিছুই দেখতে পাচ্ছে না। সারা মনে মনে বিরক্ত হচ্ছে। এই অসহ্য লোকটা তাকে এক প্রকার কনফিউশনে ফেলে দিল এমন কঠিন প্রশ্ন করে। সারা মনে মনে বলছে, মাই নেম ইজ সারা। আমাকে হেনস্থা করে পার পেয়ে যাওয়া এত সোজা কথা নয়। এখনই এমন একটা প্রশ্ন করব, লজ্জায় নাক মুখ একেবারে কেটে যাবে। সারা দুই কনুই টেবিলে রেখে দুই হাতের ওপর থুতনি রেখে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো রোশনের দিকে। ঘন ঘন চোখের পলক ফেলে প্রশ্ন ছুড়ল, কথাটা কি রোমান্টিক মুডে বললেন? রোশন ফোন স্টল করছিল। সারার প্রশ্ন কর্ণকুহরে যেতেই ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সারার চোখের দিকে তাকালো। বাম ভুরু উঁচিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, সরি, কি বললে? সারা আমতা আমতা না করে সরাসরি বলল, মাত্রই যে কথাটা বললেন ওটা কি রোমান্টিক মুডে বললেন? রোশন কপাল টান টান করে বলল, কথাটা তোমার রোমান্টিক মনে হলো কেন? কারণ প্রতিটা পুরুষ মানুষই সুন্দরী নারীর হাসির প্রেমে পড়ে। যেহেতু আমি সুন্দরী সেজন্যই কথাটা বললাম আর কি। রোশনের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে বাঁকা হাসি হেসে বলল, হাসি দেখে গলায় ফাঁসি নেওয়া ছেলে আমি না। সারা একটু ঝাঁঝালো কণ্ঠে বলল, তাহলে বললেন কেন কথাটা? রোশন সারার দিকে একটু ঝুঁকলো। রোশনকে ঝুঁকতে দেখে সারা পেছন দিকে ঝুঁকলো। রোশন সারার দিকে ঝুঁকে কপাল টান টান করে বলল, আমি রোমান্টিকভাবে বলিনি বলে খুব রেগে গিয়েছো মনে হচ্ছে। কথাটা সারার গায়ে লাগলো। লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। অপমানের হালকা ব্যথায় চিনচিন করে উঠল বুক। এরই মাঝে ওয়েটার এসে হালকা কাশি দিল। রোশন সারাকে এমন একটা অবস্থায় দেখে ওয়েটার লজ্জা পেল। রোশন সারার ওয়েটারের দিকে তাকিয়ে তারাও দুজনে লজ্জা পেল। রোশন দ্রুত সোজা হয়ে বসলো। ওদের এমন অবস্থায় দেখা যাচ্ছিল যেন দুজন দুজনকে কিস করছে। ওয়েটার লাজুক হেসে জায়গা চেঞ্জ হাঁটা দিল। ওয়েটারের বিশ্রী হাসি সারার অপমান আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। সে
সারা উঠে দাঁড়ালো। ওয়েটারের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই রোশান সারার মুখ চেপে ধরে বসিয়ে দিল। সারা মুখ থেকে রোশানের হাত সরিয়ে দিয়ে আগুন চোখে তাকিয়ে বলল, আমার মুখ চেপে ধরে রাখলেন কেন? রোশান দাঁতে দাঁত চেপে খুব আস্তে বলল, ওয়েটারকে ডাকছিলে কেন? সিন ক্রিয়েট করবে না একদম। আশেপাশে মানুষ আছে, কথাও লাউডলি বলবে না। সারা আশেপাশে তাকিয়ে দেখলো লোকজন আছে, তারা একান্তে সময় কাটাচ্ছে। মাঝে মাঝে দু একজন তাদের দিকে তাকাচ্ছে। সারাও চাপা কণ্ঠে বলল, ওই ছেলেটা ওভাবে হাসলো কেন? ওর ইচ্ছা হয়েছে, ও হেসেছে। তার জন্য কি তোমাকে কৈফিয়ত দিবে নাকি? অবশ্যই কৈফিয়ত দিবে। ও মানুষের প্রাইভেট মুমেন্টে এসে হাসাহাসি করবে কেন? রোশান কপাল টান টান করলো, খানিকটা টেনে উত্তর দিল, তাই নাকি? তুমি তার মানে প্রাইভেট মুহূর্ত কাটাচ্ছিলে? এবার ও কথা বলে ধরা খেয়ে গেল সারা। সে লজ্জায় আর অপমানে আবারও আহত হলো। দ্রুত কথা ঢাকতে বলল, ঠিক তা নয়। ওই ছেলেটা ভুল বুঝে হেসে গেল। ওর ভুল ভাঙাতে হবে। তা কি ভুল ভাঙাতে হবে? ও আমাদের যেভাবে দেখেছে তাতে ও ভেবেছে আমরা। রোশানও জানে ছেলেটা কি ভেবেছে, তাও সে প্রশ্ন করে যাচ্ছে। এবার ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, ও ভেবেছে? সারা ঝাঁঝালো কণ্ঠে বলল, কি ভেবেছে বুঝছেন না? রোশন মাথা নাড়িয়ে না সূচক বুঝিয়ে বলল, না তো। সারা বিড়বিড় করে বলল, আনরোমান্টিক বুইড়া লোক একটা। রোশন ভুরু উঁচিয়ে বলল, কিছু বললে? সারা এসির দিকে তাকিয়ে বলল, এসিটা কি ঠিকঠাক চলছে না? প্রচণ্ড গরম লাগছে আমার। মেজাজ সব সময় 42 ডিগ্রিতে থাকলে গরম তো লাগবেই। এবছরে এখনো বৃষ্টি হয়েছে যে আমার গরম লাগবে না? সব দোষ আমার মেজাজের দিচ্ছেন। রোশান সারার লোহিতবর্ণ মুখের দিকে তাকিয়ে বলল, খাবার ঠান্ডা হচ্ছে, খাও। সারা খাবার মুখে নিয়ে খেতে খেতে বলল, ফোন থেকে ওদের অ্যাপসই ডিলিট দিয়ে দিব যদি বৃষ্টি না হয়। অ্যাপসে দেখায় আজ বিকালে বৃষ্টি আছে, অথচ সারা বিকাল প্রখর রোদ থাকে। একটা মাস ধরে দেখে আসছি বৃষ্টি হবে। সারার ঠোঁটের কোণায় খাবার লেগে আছে। রোশান হাত দিয়ে সেটা ফেলে দিয়ে বলল, আজ বৃষ্টি হবে। সারা সে কথায় পাত্তা না দিয়ে বলল, জীবনেও না। রোশান সারার অস্থির মুখের দিকে তাকিয়ে বলল, আজ বৃষ্টি হবে, দেখে নিও। এটা রেগুলার শুনছি, ওয়েদার অ্যাপসে দেখছি, অথচ এ শহরে বৃষ্টি নেই। রোশান শান্ত কণ্ঠে বলল, বললাম তো বৃষ্টি হবে আজ। সারা আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে বলল, বৃষ্টি যদি আজ হয়, এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমি করে দেখাবো, প্রমিস। রোশন ফোনের ওয়েদার অ্যাপসে এর দিকে তাকিয়ে বলল, তাই কি করে দেখাবে? সারা 7 পাঁচ কিচ্ছু না ভেবে বলল, আপনার গালে চুমু দিব। এর চেয়ে কঠিন কাজ তো আর নেই এ দুনিয়ায়, তাই না? রোশানের চোখ দুটো ছানা বড়া হয়ে এলো। সে বড় বড় চোখে সারার দিকে তাকালো। তার জীবনে এমন ভয়ঙ্কর কথা আগে পরে সে কখনো শোনেনি। সরাসরি কোনো মেয়ে তাকে এভাবে চুমু দিতে চায়নি। সারা মুখ দিয়ে কথাটা বলে মন দিয়ে খাচ্ছে। রোশান খাবার মুখে দিতে দিতে বলল, সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি, মনে থাকে যেন। আরে যান যান, এই কাঠফাটা রোদে বৃষ্টি হবে তবেই না আপনার মতো বুড়োর গালে চুমো খেতে হবে। রোশন বুড়ো শব্দটা শুনে ড্যাব ড্যাব চোখের সারার দিকে তাকিয়ে রইল। টপিকস চেঞ্জ করে আবার বলল, গহনার ডিজাইন কি দেখেছো? সারা খাওয়া বন্ধ করে রোশনের দিকে তাকিয়ে বলল, আমার আসলে গোল্ড পরে বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তাহলে? বললেই কি আর সে ইচ্ছা পূরণ হবে নাকি? বলেই তো দেখো, আমার ইচ্ছা ধবধবে সাদা গাউন পরে, মাথায় গলায় সাদা বেলি ফুলের গহনা পরে পাহাড়ের চূড়ায় বসে বিয়ে করব। রোশান কিছুক্ষণ গম্ভীর থেকে বলল, আই উইশ তোমার এই স্বপ্ন একদিন পূর্ণ হবে। আর কি পূর্ণ হবে? বিয়ে তো হয়েই গেছে শাবানা আপার মতো। ইচ্ছে ছিল বেলি ফুলের মালা দিয়ে আমার বাসর সাজানো হবে। সেই বাসরে আমি বসে থাকবো, চারদিক থেকে মানুষ শুধু ছবি তুলবে। কেন যেন রোশানের হাসি পেল। সে স্মিত হাসলো।
সে বলল, রাতে শাড়ি আর গহনার ডিজাইন পাঠিয়ে দিও। এই কড়া রোদে আর ঘোরাঘুরি করো না। সারা বাসায় ফিরে রোশনের দেওয়া খামটা খুলে দেখলো। খামটা খুলেই হা করে তাকিয়ে রইল। একটা হলুদ রঙের খাম সারা তার আলমারির ড্রয়ার থেকে বের করলো। মন মানসিকতা খুব একটা ভালো নয় বলে সেদিন আর খুলে দেখেনি। আজ বন্ধুরা মনে করিয়ে দেওয়ার জন্য বাড়িতে এসে খামটা খুলল। খামটা খুলতেই চোখ উঠল কপালে। সে ভালো করে খামে থাকা জিনিসটা দেখলো, উল্টে পাল্টে দেখলো। না, সে ভুল দেখেনি। খামের ভেতর একটা চেকের পাতা, তার কাবিনের দেওয়া সম্পূর্ণ 5 লক্ষ টাকার সোনালী ব্যাংকের একটি চেক। সেই চেকের সাথে একটি ছোট্ট রঙিন কাগজে চিরকুট লেখা আছে। সেই চিরকুটে লেখা আছে, প্রিয়, তোমাকে প্রিয় বলেই সম্বোধন করলাম আমি, কারণ এই পৃথিবীতে যত যত প্রিয়র তালিকা আছে তার মধ্যে বউই প্রিয়র চেয়ে প্রিয়। আজ আমার সেই প্রিয় মানুষটার সাথে সৃষ্টিকর্তা আমার জীবন জুড়ে দিয়েছেন। তাকে আমি 2 সেকেন্ড আগেও চিনতাম না, জানতাম না। তবে রবের হুকুম যখন হয়েছে, নিশ্চয় তাতে মঙ্গল আছে। জন্ম, মৃত্যু, বিয়ে, রিজিক এসব আমাদের হাতে নেই, আছে একমাত্র ওপরওয়ালার হাতে। ওপরওয়ালার সিদ্ধান্ত সবসময় উত্তম হয়, মঙ্গলজনক হয়। তাই আমি তার এই সিদ্ধান্তকে সম্মানের সাথে খুশি মনে গ্রহণ করে তোমাকে আমার বউ বলে কবুল করে নিলাম। কাবিননামা একজন স্ত্রীর হক, আর বিয়ের প্রথম রাতেই আমি আমার স্ত্রীর হক মেরে দিতে পারি না। আমি এতদিন বিয়ে করিনি শুধুমাত্র স্ত্রীর কাবিননামার টাকা পরিশোধ হাতে হাতে পূর্ণ করতে পারবো না বলে। একজন পুরুষ হিসাবে আমি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েই বিয়ের মতো সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি না আমাদের মন মানসিকতা কতটুকু মিলবে, তবে আমি তোমাকে কখনোই আমার পছন্দ মতো চলার জন্য জোর করব না। তোমার ব্যক্তি স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। আমি শুনেছি তুমি আমার চেয়ে বয়সে অনেকটা ছোট। বয়সে ছোট না হলেও মেয়েরা এমনিও ফুলের মতো হয়, অবুঝ হয়। পুরুষ মানুষের মানিয়ে নেওয়া উচিত। তুমি সামান্য একটু মানিয়ে নিতে পারলেই আমি পুরোটা তোমাকে মানিয়ে নিব, ইনশাল্লাহ। তুমি আমার ঘরে এসো, স্বাগতম তোমাকে। তোমার জীবন সুখের, শান্তির, আরামদায়ক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমি। দায়িত্ব যখন নিয়েছি তা পালন করব। অগোছালো লেখাগুলোও একটু মানিয়ে নিও। আমি আগে কখনো চিঠি লিখিনি, এটাই জীবনের প্রথম চিঠি। ইতি কিছুক্ষণ আগে বিয়ে হয়েছিল যে কালো ছেলেটির সাথে, সেই ছেলেটি। সারা চিঠিটা পড়ে মুগ্ধ চোখে কতক্ষণ তাকিয়ে রইল চিঠির দিকে। ঠোঁটে মুখে মুগ্ধতার হাসি। আরিয়ানকে হারিয়ে পাগলপ্রায় মেয়েটা কি জানতো, যার সাথে বিয়ে হতে চলেছে সে আরও বেশি চমৎকার একজন মানুষ। তার প্রতিটা পদক্ষেপ সাধারণ মানুষের চেয়ে আলাদা। হঠাৎ দমকা হাওয়া ছাড়লো, লণ্ডভণ্ড করা বাতাস সারা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জানালার পাল্লা একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে। এলোমেলো বাতাসে ধুলাবালি আর খড়কুটোয় ভরে যাচ্ছে ঘর। সাথে সারার সিল্কি চুলগুলো উঠছে। মুহূর্তের মাঝে রাতের আকাশ আরও ঘন কালো আধারে ছেয়ে গেল। মেঘের ভয়ঙ্কর হুঙ্কার শোনা যাচ্ছে চারদিকে। সেকেন্ডে সেকেন্ডে বিদ্যুৎ চমকাচ্ছে। সারার মেঘের গর্জন খুব ভয় লাগে। আকাশে মেঘ করলেই সে জানালা দরজা লাগিয়ে পাতলা কম্বল বা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। কিন্তু আজ সে তন্ময় হয়ে দাঁড়িয়ে আছে জানালা ধরে। দুপুরে রোশন স্যার বলেছিল আজ বৃষ্টি হবে। সত্যি আজ বৃষ্টি হলো। সে অবুঝ কিভাবে সে বুঝলো কিভাবে বৃষ্টি হবে? সে কি তাহলে সব বোঝে? তারপরই সারার মনে পড়ল সে ভয়ঙ্কর কথাটা। সে কথা বলেছিল বৃষ্টি হলে সে রোশনকে চুমু খাবে। সত্যিই তো বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সে কি সত্যিই আসবে এবার চুমু খেতে? এমন ভয়ঙ্কর কাজ আমি কিছুতেই করতে পারবো না, কোনোভাবেই পারবো না। এখন সারার হাতে থাকা ফোনটিতে একটি মেসেজ এলো। মেসেজের শব্দে সারা ফোনের দিকে তাকালো। আননোন সেই নাম্বার থেকে মেসেজ আসছে। আজ তোমাকে অন্যরকম লাগছিল, এত সুন্দর করে সাজগোজ না করলেও তো পারতে। মেসেজটা পড়েই সারার আরও গভীর
চিন্তায় মগ্ন হলো। তার জীবনে যেন চিন্তার কোনো শেষ নেই, একটা যায় আর একটা আসে। কে এই আগন্তুক? কে সারাকে এভাবে মেসেজ করছে? আজ তো তাকে তন্ময়, মৃন্ময়, দীপ আর রোশন সিদ্দিকী ছাড়া পরিচিত কেউ দেখেনি। এই চারজন ছাড়া তার নাম্বারও কেউ জানে না। তাহলে কে এই মেসেজ দিচ্ছে? সারা চিন্তিত, ভীষণভাবে চিন্তিত। রোশন সিদ্দিকী কোনোদিন তাকে এই ধরনের মেসেজ দিবে না। তাহলে কি বন্ধুদের মাঝে কেউ? না, ওদের মাঝে এমন কেউ নেই। তাহলে কি আরিয়ান? আরিয়ান কোনোভাবে তার নাম্বার পেয়েছে? সারা চিন্তায় একদম পাগল হয়ে যাচ্ছে। এমন সময় সারার আম্মু তার রুমে প্রবেশ করে বলল, ঘরবাড়ি ধুলোয় ভরে যাচ্ছে আর তুমি জানালা না লাগিয়ে দাঁড়িয়ে আছো, যেভাবে জানালা বাড়ি খাচ্ছে এখনই ভেঙে যাবে। বলে সারার আম্মু জানালা লাগিয়ে দিল। যাওয়ার সময় সারার দিকে তাকিয়ে বলল, দুদিন পর শ্বশুরবাড়িতে যাবে, এসব অকাজ করলে কথা তো আমাকেই শুনতে হবে। মানুষ বলবে আমি তোমাকে কিচ্ছু শেখাইনি। সারা মায়ের সেসব কথাই খুব একটা কান দিল না। সে তার মন মতোই ভেবে যাচ্ছে। এমন মুহূর্তে রোশনের নাম্বার থেকে ফোন এলো। রোশনের নাম্বার থেকে ফোন দেখেই সারা চমকে উঠল। এখন কি রোশন সেই কথাটা বলবে? সারা ফোন রিসিভ করেই বলে উঠল, কি বলার জন্য ফোন দিয়েছেন? শুনুন, যা ভাবছেন তা জীবনেও সম্ভব না। বৃষ্টি আল্লাহ দিয়েছেন, আপনি দেননি, তাই আপনাকে চুমু খেতে যাব। প্রয়োজনে সারের মুখে চুমু খাবো, তাও আপনার মুখে নয়। রোশন সারার ননস্টপ বকবক শুনল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, বলা শেষ? যদি আর বলার প্রয়োজন হয় তবে অবশ্যই বলবো। রোশন কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমাকে চুমু খেতে না পেরে তুমি পানিতে ডুবে মরলেও আমি চুমু খেতে চাইতাম না, বাট তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ইন্টারেস্টেড আমাকে চুমু খাওয়ার জন্য। সারা এইবার ফুঁসে উঠে বলল, ছি, আপনি কি কলেজের স্যার নাকি ইমরান হাশমির কিস মুভির স্যার, যেভাবে চুমু নিয়ে নামতা পড়ছেন? সারার এমন উদ্ভট কথাবার্তা শুনে রোশনের মাথায় যেন বজ্রপাত হলো। সে চোয়াল শক্ত করে বলল, হোয়াট? কি বললে তুমি? একদম ঠিক বলেছি, আর ফোন দিবেন না আমাকে। বলে সারা ফোনটা কেটে দিয়ে উপুর করে রাখলো। কিছুক্ষণ পর আবার ফোন উল্টে দেখলো রোশন ফোন দিয়েছে কিনা, কিন্তু না, রোশন আর একবারও ফোন দেয়নি। বুকের মাঝে কিঞ্চিত ব্যথার অনুভব হলো। আরিয়ান হলে এতক্ষণে কত শতবার ফোন দিত, ফোন রিসিভ না করা অবধি এক নাগাড়ে ফোন আসতো। সারা আবার একটা দীর্ঘশ্বাস ফেললো, পাতলা কাঁথা গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। বাইরে ঝুম বৃষ্টির শব্দে হালকা ঘুম ধরল। তন্ময়ের পরনে কফি কালারের একটি কালার দেওয়া গেঞ্জি, চেয়ার টেবিলে বসে বই পড়ছে সে। বইয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু বাতাসে সামনের চুল উঠছে। কফি কালারের গেঞ্জিতে তন্ময়কে ভীষণ সুন্দর দেখাচ্ছে। তন্ময়কে নায়ক বললে কি খুব ভুল হবে? মনে হয় না ভুল হবে। দারিদ্রতা ছাড়া তন্ময়ের জীবনে সৃষ্টিকর্তা অপূর্ণ কিছুই রাখেনি। যেমন দেখতে সুন্দর তেমন মেধাবী। শহরের কত সুন্দরী মেধাবী বড়লোকের মেয়ে ক্রাশ খেয়েছে তন্ময়কে দেখে, তার ঠিক নেই। কত মেয়ের হৃদয় থমকে গিয়েছে একবার তন্ময়ের দিকে তাকিয়ে, তার হিসাব নেই। তবে তন্ময়ের মনটা পড়ে আছে তার ক্লাসমেট বেস্টফ্রেন্ড ছোঁয়ার কাছে। তন্ময়ের কাছে অপশনের অভাব নেই, তবুও ছোঁয়ার প্রতি বাজেভাবে দুর্বল তন্ময়। শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছোঁয়া, যে এই বয়সেই ব্যক্তিগত প্রাইভেট কারে চলাফেরা করে, বাবার অঢেল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তন্ময় আর ছোঁয়ার মিল হওয়া যেন আকাশ পাতাল সমান পার্থক্য। তবুও তন্ময়ের মনে ভরসা, সে একদিন বিসিএস ক্যাডার হবে, অনেক বড় চাকরি করবে। ছোঁয়ার বাবার কাছে একদিন প্রস্তাব পাঠাবে। আগামী মাসেই ছোঁয়ার জন্মদিন। তন্ময়ের হাতে টাকা নেই। মৃন্ময় শুয়ে শুয়ে সিগারেট টানছে। তখনই তন্ময় বলল, মৃন্ময়, 1000 টাকা লাগবে। মৃন্ময় সিগারেটে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ফর্ম ফিল আপের কথা বলে বাড়ি থেকে যে এতগুলো টাকা এক্সট্রা নিলাম, শালার সিগারেটের পিছে উড়ে গেল।
তন্ময় বলল, 1 টাকাও নেই? আছে 1000 টাকা, আমাকে দিস, আগামী মাসে দিয়ে দিব। কিন্তু আমি সিগারেট খাবো কি দিয়ে? দীপ বলল, মৃন্ময়, অপশন দিলাম, বউ না সিগারেট। মৃন্ময়ের চোখের সামনে ভেসে উঠল তরীর মায়াবী ফেস। সে এক বাক্যে বলল, মায়াবিনী। মানে? ওই মেয়েটা। দীপ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কোন মেয়ে? একটা মেয়ে ভাই মনে ছুরি মেরে দিল। কি সরল চাহনি! সারা জীবন যার সানি লিওন পছন্দ তার কিনা সরল মেয়ে পছন্দ হলো। তন্ময় বলল, জিন্স আর গেঞ্জি পরে? না, 3 পিস পরে, চুলে বেনুনি করে। দীপ বলল, ভাই শোন শোন, যার কিনা গায়া পছন্দ না সে 3 পিস পরা মেয়ে পছন্দ? মৃন্ময় মুখের সিগারেট ছুঁড়ে ফেলে বলল, ভাই মেয়ে সিগারেট খাওয়া পছন্দ করে না। তন্ময় মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ। দীপ জোরে হাতে তালি দিয়ে বলল, এইবার জমবে খেলা ভাই। মৃন্ময় চট করে উঠে দাঁড়ালো। তন্ময়ের ছাতা নিয়ে বের হতে হতে বলল, না, খুব অশান্তি হচ্ছে মনে। মায়াবিনীর মুখটা দেখে আসি আর শুনে আসি কি দিয়ে মন্ত্র করলো আমায়। ঘণ্টাখানিক পরে সারার কানের কাছে ফিসফিস করে সারার মা ডাকছে, সারা দ্রুত উঠো। মায়ের ডাকে সারা ধরফড় করে উঠে বসলো। কি হয়েছে আম্মু? দ্রুত গায়ের গেঞ্জি খুলে একটা শাড়ি বা 3 পিস পরো। সদ্য কাঁচা ঘুম ভাঙল সারার। মায়ের কথার আগাগোড়া কিছুই বোধগম্য হচ্ছে না তার। সে কপাল কুঁচকে বলল, আমি বুঝলাম না আম্মু, এসব কেন চেঞ্জ করব? রোশান আর ওর বাবা মা আসছে। তোমাকে এসব পোশাকে দেখলে কি বলবে? সর্বনাশ হয়ে যাবে। সারা খেয়াল করলো তার মায়ের চোখে মুখে ভয় আর টেনশন। বিষয়টা সারার একদম ভালো লাগছে না। তার শ্বশুরবাড়ির মানুষ কি বাঘ না ভাল্লুক যে এইভাবে ভয় পেতে হবে? সারা খানিকটা বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, তুমি তাদের এইভাবে ভয় পাচ্ছ কেন আম্মু? ওরা কি বাঘ না ভাল্লুক? আর আমি তো এসব পোশাকই পরি। ওরা জানলে অসুবিধাটা কোথায় বুঝলাম না। সারার আম্মু চাপা কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। এরই মাঝে রোশানের মা হাস্যোজ্জ্বল মুখে সারার রুমে প্রবেশ করলো। সারা দ্রুত গায়ের ওড়না টেনে নিয়ে সালাম দিল। উনি সালামের উত্তর দিয়ে বিছানার কোনায় বসলেন। কেমন অদ্ভুত চোখে সারার দিকে তাকাচ্ছেন। বোঝা যাচ্ছে সারার পরনের পোশাক তার পছন্দ হচ্ছে না। কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, তুমি না মুসলিম ঘরের সন্তান? সারা মাথা নিচু করে মিহি কণ্ঠে জবাব দিল, জি। হাতের নখ বড় রাখছো কেন? চুল এমন কেটেছ কেন? ভুরু তুলেছ কেন? পরনের পোশাকের এমন অবস্থা কেন? গেঞ্জি পরে ছেলেরা, তুমি মেয়ে হয়ে গেঞ্জি পরে শুয়ে আছো কেন? সারার মুখে যে উত্তরগুলো আসছে তা ভদ্রতার খাতিরে বলতে পারল না। মনে মনে ক্ষিপ্ত হলো সে। সারাক্ষণ আম্মু চটজলদি উত্তর দিল। সারার আম্মু চটজলদি উত্তর দিল, বিয়ে হয়েছে, এখন সব ঠিক হয়ে যাবে, আপনি ওসব নিয়ে ভাববেন না। রোশানের আম্মু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মুখ কালো করে বলল, আগামী শুক্রবার অনুষ্ঠান হবে, আমরা সারাকে তুলে নিব। বিয়ের পর যেন এ ধরনের পোশাক আর না পরে বলেই বেরিয়ে গেলেন। রোশানের আম্মু ঘর ছেড়ে বেরিয়ে যেতেই সারা রাগে কিরমির করতে করতে ওর বিছানার গোলাপি রঙের পুতুলটা ছুঁড়ে মারল। তখনই রোশান ঘরে প্রবেশ করলো আর পুতুলটা গিয়ে পড়ল রোশানের গায়ে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।